প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিগত সরকারের আমলে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছিল, যা ফিরিয়ে আনতে 10টি দেশের সঙ্গে আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। জানান, জনগণের কল্যাণে পাচারকৃত অর্থ ব্যয় করা হবে। জনগণের উন্নয়ন নিশ্চিতে সরকার 5 বছরের কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 4 বছরে 4 কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্ব। রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং অর্থ পাচার রোধের প্রতিশ্রুতি। জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পরিবেশ ও কৃষি ব্যবস্থাকে টেকসই করতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। সামগ্রিক বিশ্বে পরিবেশ একটি সিরিয়াস কনসার্ন হয়ে দেখা দিয়েছে। আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে ইনশাল্লাহ রোপণ করা হবে। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এসব কর্মসূচির ফলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে জানিয়ে সেই অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা চুক্তির কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়ে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। থেকে জানতে চাই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধী দলীয় নেতাকে মিসকোড বা ভুলভাবে উদ্ধৃত করার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে এই ঘটনা ঘটে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধী দলীয় নেতাকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এক ব্রিফিংয়ে জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবে 11 দল। আমরা এই সংসদ থেকে আপাতত ফিরে আসুক। আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং আমরা এও বলেছিলাম যে গণ অভ্যুত্থান আর বিপ্লব যাই বলি, এখানে নেতৃত্বের মূল জায়গাটায় তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাদের প্রতিনিধিদের সাথে আপনাদেরকে বসতে হবে, তাদের কথা শুনবেন, তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন, আর আমরা যে পরামর্শ দিয়ে গেলাম সেগুলোকে আপনারা কনসিডারেশনে নেবেন, নিয়ে দ্রুত যাতে আবার দেশ একটা শৃঙ্খলার দিকে ফিরে আসে সেই উদ্যোগ আপনারা গ্রহণ। খুব শীঘ্রই আনুপাতিক হারে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত হবে সংবিধান সংশোধন কমিটি। এটি 15 থেকে 20 সদস্যের হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদ কমিটির 3য় বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তবে এই কমিটিতে থাকতে রাজি নন বিরোধী দলের সংসদ সদস্যরা। এস এম আরিফের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হওয়ার পর থেকেই সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার এ দুটি বিষয় নিয়ে সংসদে বাকযুদ্ধ চলে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। জানিয়ে মঙ্গলবার অধিবেশনে 2 ঘন্টার আলোচনাও নির্ধারিত ছিল। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন
যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। আলোচনা শেষে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে তাৎক্ষণিকভাবে শর্ত সাপেক্ষে সম্মতি জানান বিরোধী দলীয় নেতা। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয় তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে তখনও সেখানে ডিবেট হবে। বুধবার জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সদস্যরা জানান সরকার দলীয় প্রস্তাবিত সংবিধান সংশোধনী কমিটিতে তারা থাকবেন না। তারা চান সংবিধান সংস্কার। যেহেতু এখানে ৭০% গণভোটের বিষয়টা জনরায় বাস্তবায়নের বিষয়, সেজন্য আমাদের বিরোধী দলীয় নেতা কাউন্টার প্রস্তাব দিয়েছেন এটাকে নিয়ে সংস্কার কমিটি হতে হবে এবং সেখানে সমান সংখ্যক অংশগ্রহণ থাকতে হবে। যারা যখন ক্ষমতায় থাকেন, বিশেষত 2/3 মেজরিটির ক্ষমতাটা প্রাপ্ত হন, তখন তারা নিজেদেরকে সংবিধানের মালিক বলে মনে করেন আর কি। যেহেতু নিজেদের মতো করে সব কিছু করা যায়, এই কারণে এখন তারা সংবিধানের পক্ষে এমন করে কথা বলছেন। সংশোধন পরিষদে আমরা রাজি হয়েছি, এই কথা আমরা রাজি হইনি। আমরা বলি সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলো একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়, তার আলোকে করতে বলেছি। সংসদ কমিটির বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান খুব শীঘ্রই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হবে। কমিটিতে দেশের কল্যাণে বিরোধী দল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই, তারপরে আনুপাতিক হারে যারা বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা একাধজনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। থাকবেন না এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি তাই। কারণ সংবিধান সংশোধন তো আমাদের কোনো রাস্তা নেই, এটা জনগণের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে এবং দেশের প্রশ্নে যে কাজটা হবে সেখানে তো দ্বিমত করার কিছু আছে বলে আমি মনে করি। সংসদের সাউন্ড সিস্টেমের কোনো উন্নতি হয়নি উল্লেখ করে নুরুল ইসলাম মনি জানান এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি 5 এপ্রিল পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে এবং এটা 5 তারিখে রিপোর্ট দেবে। উনি যাদের ডাকছেন তাদের রিপোর্ট সব তৈরি করতে পারেন নাই, উনি 5 তারিখে সময় চেয়েছেন আজকে। SM আরিফ, MyTV, ঢাকা। রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটছে না। বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ পড়ছে কার্যক্রম চালু রাখা পাম্পগুলোয়। জ্বালানি তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষায় বিরক্ত চালকেরা। ব্যাহত হচ্ছে কর্মঘণ্টা। অর্থমন্ত্রী জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বড় সমস্যা তৈরি করছে। অতিরিক্ত দামে কিনতে হচ্ছে জ্বালানি তেল। SM আরিফের আরও একটি রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে দীর্ঘায়িত প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই বাড়ছে। বন্ধ অনেক ফিলিং স্টেশন, ফলে চাপ পড়েছে কার্যক্রম চালু রাখা ফিলিং স্টেশনগুলোয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, ভোগান্তি ও তেলের জন্য অস্থিরতায় বিরক্ত চালকরা। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আগে তো তাও একটু সময় কম লাগছে, এখন দিন দিন আরো সময় বেশি লাগতেছে। রাত 11টায় আপনার ওই যে রেল কোচিং ওখানতে সিরিয়াল দিছি, এই পর্যন্ত আইছি। কালকে পুরো সারা রাত্র ঘুরছি, আমি গাজীপুর পর্যন্ত গেছিলাম, তেল পাইনি। তেল নিতে যে তেল পুড়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বেড়েছে তেলের দাম, তবে বাংলাদেশ সরকার এখনও মূল্য সমন্বয় করেনি। এ বিষয়ে স্বস্তি বিরাজ করলেও ভোগান্তির অবসান চান চালকরা। অসংখ্য ধন্যবাদ সরকারকে যে তেলের দাম বাড়ায় নাই, আমাদের কষ্ট করলেও আমরা মাইনে নিতে পারি যে বাড়ায় নাই। দেশে যে ক্রাইসিস মুহূর্তে, এই সময় বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তেলের দাম স্থিতি রাখছে, যে যা ছিল তাই রাখছে, এজন্য আমাদের জন্য ভালো। অর্থমন্ত্রী জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। এদিকে কাজাখস্তান থেকে কম দামে ডিজেল কেনার প্রস্তাব পাওয়ার তথ্য জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রক্রিয়া সম্পন্ন হলে সেখান থেকে আসতে পারে 1 লাখ মেট্রিক টন। SM আরিফ, MyTV, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জহিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ।
ما مسلمان‌ها خوب نیستیم مگر اینکه مرده باشیم তাদের দৃষ্টিতে কোনো ভালো মুসলমান নাই, শুধুমাত্র যারা মরে গেছে তারা। مسجدای ما برای اونها خطره আমাদের মসজিদগুলো ধর্মগ্রন্থ ইহুদি এবং খ্রিস্টানদের, সেগুলো সেখানে তারা পাঠ করে। اونها در حال نابودی قدرت جهان اسلام هستند আসলে তাদের উদ্দেশ্য ইসলামী বিশ্বকে ধ্বংস করে দেওয়া করতে চায়। اما بعد از یک ماه یک ابرقدرت به نام آمریکا با همه هیمنه خودش و اسرائیل به ایران حمله کرده و الان به دنبال فرار از উপস্থিত হচ্ছেন وزیر دفاع آمریکا که روی دستش نوشته کافر حک شده و ما رو مسلمان ها رو کافر میدونه জনগণের সাথে মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। الان تهدید میکنن ما انرژیگاه های شما رو میزنیم ما از 6 کشتی شما هم که سوخت جابجا میکنن مشخصاتشون به ما اعلام شده ما به مسئولین امنیتی و سیاسی ایران اعلام এই ব্যাপারে কখনো সাক্ষাৎ হয়ে আমরা সেটা বলব। রোববার থেকে সারা দেশে একযোগে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত হামের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায় ততদিন পর্যন্ত 6 মাস থেকে 10 বছর পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে জানান স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। আশঙ্কাজনক হারে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় অসংখ্য শিশু মারা যাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে দেশের মানুষ। এমতাবস্থায় হামের সংক্রমণ প্রতিরোধ করতে সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, আক্রান্তের হার কমাতে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। তিনি বলেন, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায় এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের। আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জ্বর হলেই তার মিজেলস হয়েছে তার জন্য প্যানিক করা, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শয্যা, আইসিইউ ও জনবল সংকটে হামে আক্রান্ত শিশুদেরও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রাজধানী সংক্রমণ ব্যাধি হাসপাতাল। বুধবার হাম পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান সংক্রমণ ব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসার অন্যতম কেন্দ্র রাজধানীর মহাখালীস্থ সংক্রামক ব্যাধি এই হাসপাতাল। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত শিশুদের এই হাসপাতালে নেওয়া হচ্ছে ভর্তি। আর 100 শয্যার এই হাসপাতালে হামের রোগীদের জন্য নির্ধারিত 10টি শয্যা থাকায় এখানে অনেক শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে শুয়ে। কালকে সন্ধ্যাবেলা আসছি, তখন বেড একটাও খালি ছিল না। পরে ফ্লোরে দিছে, কোনো হাসপাতালে বেড নাই। শিশু হাসপাতালেও গেছিলাম, সেখানেও বেড নাই। এখানে এখন বেড নাই, ফ্লোরে থাকতে হইতেছে, কিছুই করার নাই দেশের যা পরিস্থিতি। আমরা মুন্সিগঞ্জ সদর থেকে আইছি, ওই জায়গায় যদি থাকি তাহলে 2 দিন বাদে বলবো যে আপনারা ঢাকা নিয়ে যান। এই জন্য আমি আইছি দ্রুত আমার মায়ের চিকিৎসা করার জন্য এই জায়গায়। এ নিয়ে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, চলতি বছরের প্রথম 3 মাসেই এখানে হামের চিকিৎসা নিতে আসে প্রায় 700 রোগী। চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু যেহেতু রোগীর লোড যেখানে আমাদের থাকার কথা, যেখানে বললাম যে 10 জন হামের রোগী থাকার কথা, সেখানে আমাদের ভর্তি আছে এখন 84 জন। ফলে আমাদেরকে, এবং এর মধ্যে তো সবাই ম্যাক্সিমাম রেফার্ড হয়ে আসা রোগী, ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়া বা মানে মারাত্মক জটিলতা নিয়ে আসছে। ফলে তাদেরকে যে পরিমাণ সার্ভিস দেওয়ার আমাদের তো সমস্যা হচ্ছে, কত তো সত্য, কিন্তু আমরা চেষ্টা করছি। তাই হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক শিশুকে করিডোরেও চিকিৎসা নিতে হচ্ছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। প্রতিটা জেলা সদর হাসপাতাল, বিভাগীয় পর্যায়ে এই হাসপাতালের একটা ইউনিটের মতো থাকতে হবে। তাহলেই
সম্ভব যে হঠাৎ করে কোনো একটা ব্যাধি যদি এরকম চলে আসে তাকে আমরা প্রতিহত করতে পারবো এবং মোকাবেলা করতে পারবো। এমন পরিস্থিতিতে দ্রুত শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবিও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে নগরীর সৌন্দর্য আনতে মাঠে নেমেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। আজ থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে সংস্থাটি। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকায় এই অভিযান চলবে আগামী আরও 4 দিন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। টানা 5 দিনব্যাপী এই অভিযানের প্রথম দিন বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে নগরীর অন্তত 50টি স্থানে। এ সময় বহু অস্থায়ী দোকান ও দোকানের বর্ধিত অংশ গুড়িয়ে দেওয়া হয়, জব্দ করা হয় ফুটপাতে রাখা মালামাল। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে দোকান বসান। দ্রুত পুনর্বাসনেরও দাবি তাদের। এখানে আমাদের এটা একটা রুটি রোজগারের ব্যবস্থা। অনেক হকার আছে এই দোকানদারি করে সাপ্তাহিক কিস্তি দেয়, তাদের সন্তানাদের পড়াশোনার খরচ চালায়। এখন যদি আমাদের ভালো একটা ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন পড়ে না, আর আমরা এখানে আসবো না। মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানান, ফুটপাত দখল মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। আজকের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মূল দোকান যাদের আছে, অর্থাৎ দোকান যারা ভাড়াটিয়া থাকে, ওই দোকানের বাইরে যে এক্সটেনশনগুলো করেছে, অর্থাৎ দোকানের বাইরে এনে ফুটপাত দখল করে ফেলেছে। একজন হোটেল ভিতরে চলছে কিন্তু চুলাটা বসিয়েছে ফুটপাতের উপর। এইগুলো উচ্ছেদ করার জন্য আমরা মূলত আসছি। এছাড়া ফার্মগেট ও ইন্দিরা রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ফয়সাল। তিনি জানান, প্রাথমিকভাবে সবাইকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে, তবে না সরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন ধরনের অ্যাকশনে যাব, আমি তাদের বুঝাচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, এবং এই আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্বে থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, জরিমানা বা তাদের যে মালামাল, জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদের মালামাল জব্দ করে আমরা নিয়ে যাব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। খাল খনন কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে আরও 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রী। ইউসুফ আলীর রিপোর্ট। পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠকে বসেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, 180 দিনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান করতে চায় সরকার। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এপ্রিল মাসে কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। তিনি বলেন, কৃষিকাজ যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাব, বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলাকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু খাল খনন সম্পন্ন নয়, তা যাতে যথাযথভাবে দেশের মানুষের কাজে লাগানো যায় সে উদ্যোগও নেওয়া হবে। বিগত দিনের মতো যেন আর খাল নদী জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে, এটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিলেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
এবারে এই যাত্রা থেকে শিক্ষা নিয়ে ঈদুল আজহায় সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে ঢাকার পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সরকার তা নিয়ে ভাবছে বলে জানান সেতুমন্ত্রী। একটা প্রস্তাবনা আছে যে এইগুলিকে ব্যবহার উপযুক্ত করা যাওয়ার সম্য সুযোগ আছে, সেটাকে আমরা বিবেচনায় নিয়ে একটি ট্রেনকে, একটি লোকোমোটিভকে আমরা টেস্ট পর্যায়ে দেখতে চেয়েছি যে কোন প্রক্রিয়ায় তারা এটাকে ব্যবহার উপযুক্ত করতে পারে। কারণ আমাদের বুয়েটের আপনি জানেন আমাদের দেশীয় এক্সপার্ট, তারা যখন বলে যে এতগুলি পড়ে আছে কিভাবে আছে, তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি লোকোমোটিভ তারা ট্রাই করে দেখতে পারে যে কিভাবে ব্যবহার করা যায় কিনা। অনলি জাস্ট টেস্ট। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 1 এপ্রিল বুধবার থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয় হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মকসুদুজ্জামান। এই সময় ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মোহাম্মদ আনসারুল কবির ও মোহাম্মদ ফয়সাল খান অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওমর ফারুক সহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ শওকাতুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। আতঙ্কিত না হয়ে এ ব্যাংকে আস্থার সাথে নির্বিঘ্নে লেনদেন সহ সকল ধরনের ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকদের আহ্বান জানান।